পাত্র হিসেবে কিশোরকালের পছন্দের মানুষকে দেখে থমকে গেল তটিনী। আজ এতগুলো বছর পর আবারও সেই মানুষটিকে দেখে পুরনো ভালো লাগা যেন তার হৃদয়ে দোলা দিয়ে গেল। পাত্রের ছবি তার মা তাকে দেখাতে চেয়েছিল, কিন্তু নিজের জেদের বশে ছবিটা সে উল্টিয়েও দেখেনি। ইচ্ছেই তো জাগেনি তার। এখন আফসোস হচ্ছে কেন সে তখন দেখল না। শরবত দেওয়ার সময় তটিনীর হাত হালকা কাঁপতে লাগলো। যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো সে। তটিনী, বসো। মায়ের কথায় ধ্যান ভাঙল তার। ইতস্তত হয়ে পাত্রের সামনাসামনি বসলো। সবার আড়ালে আর চোখে সামনে বসা মানুষটিকে কিছু সময় পরখ করে নিল। বয়স বৃদ্ধি পেলেও নামের মতো তার মুখশ্রীর সেই মাধুর্য আজও তার মধ্যে বিদ্যমান বলে মনে হলো তটিনীর। নাম তার মাধুর্য, যাকে কিশোরকালে তটিনী পাগলের মতো পছন্দ করত, কিন্তু বলা হয়ে ওঠেনি। তার আগেই কোথায় যেন হারিয়ে গেল সে। ভালো লাগা, লজ্জা, অস্বস্তি সবকিছু মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি তৈরি হলো মেয়েটির মনে। গাছের ফুলগুলো দেখছিল মাধুর্য। তটিনী উত্তেজনায় অজান্তেই গাছের পাতা ছিঁড়ে চলেছে। এভাবে গাছের পাতা ছিঁড়বেন না, তাদেরও কষ্ট হয়। কেঁপে উঠল তটিনী। নিচে তাকিয়ে দেখল সে ইতিমধ্যে ৫-৬টা পাতা কুটি কুটি করে ছিঁড়ে মাটিতে ফেলেছে। সামনে দাঁড়িয়ে থাকা মাধুর্যের দিকে চেয়ে হাতে থাকা পাতাও দ্রুত ফেলে দিল। আসলে আমি কথা আটকে যেতে লাগলো তার। মাধুর্য তাকে হাতে ইশারায় থামিয়ে দিল। শান্ত হন, এতটা হাইপার হওয়ার দরকার নেই। চুপ হয়ে গেল তটিনী। মাধুর্য বলল, আপনাকে অস্থির লাগছে, শরীর খারাপ আপনার? না না, সেরকম কিছু না, আসলে নতুন মানুষের সাথে কথা বলতে একটু অস্বস্তি লাগে, তাই আর কি। মুখে এটা বললেও মনে মনে সে ঠিক বিপরীতমুখী কথাটিই আওড়ালো। অস্থির লাগবেই, স্বাভাবিক নয় কি? এককালের ক্রাশকে নিজের সামনে দেখলে তো অস্থির অস্থির লাগবেই। কিছু ভাবছেন কি? না না, আপনার কিছু বলার থাকলে বলুন, আমি শুনছি। সবকিছু আমি বললে কি করে হবে? আপনি তো কিছুই বলছেন না। কিছু বলার মতো খুঁজে পাচ্ছি না। পুনরায় মনে মনে তটিনী বলল, এই কিভাবে কি বলবো বুঝতে না পেরে সেই সময়েও বহু সুযোগ হাতছাড়া করেছি। আমার মুখ তো আছে ঠিক, কিন্তু তা থেকে প্রয়োজনের সময় কোনো রূপ কথা বের হয় না। আঙ্কেল থেকে জানলাম পূর্বে ঢাকায় আমরা যে পাড়ায় থাকতাম তার আশেপাশেই তোমাদের বাড়ি ছিল। তোমার কলেজেও আমার ইউনিভার্সিটির সামনে দিয়ে যেতে হতো। তোমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? তটিনী তৎক্ষণাৎ বুঝতে পারল না তার কি বলা উচিত। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে মাথা নাড়িয়ে বোঝালো, না, তাদের কখনোই দেখা হয়নি, যা সম্পূর্ণ মিথ্যা কথা। চলো নিচে যাওয়া যাক। তুমি তো কিছুই বলছো না, হয়তো তুমি বোর হচ্ছ। আগে মাধুর্য নামতে লাগলো। তার পেছন পেছন তটিনী ধীরগতিতে নামছে। তটিনী, তুমি এখন আর কলেজে পড়া মেয়ে নও, মাস্টার্স পাশ করেছো তুমি। এখন কিশোরী মেয়েদের মতো আচরণ একদম মানানসই নয়। ইস, কি একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। না জানি সে কি না ভাবলো আমার ব্যাপারে। কেন যে আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারি না। মা তটিনীকে ভীষণভাবে বকাঝকা করছে, কারণ সে এই প্রস্তাবে না করে দিয়েছে। তার বাবা বোঝাতে এলে তিনি উল্টো ওনাকেই ঝাড়ি দিলেন। তুমি মাঝে আসবে না, তোমার কারণে এই মেয়ে বারবার পাত্রকে রিজেক্ট করেছে। কখনো নাকে সমস্যা, কখনো হাইটে, কখনো তো চোখে। বাকি সব না হয় মেনে নিয়েছিলাম, কিন্তু এই ছেলেতে কি সমস্যা? এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গেম খেলতে খেলতেই যদি মোবাইলে টাকা ঢুকে যায় তাহলে কেমন হয়? মোস্ট প্লে দিচ্ছে সেই সুযোগ। শুধু অ্যাপ ডাউনলোড করলেই পাবেন 200 বোনাস আর লগ ইনে 122 ফ্রি স্পিন। প্রতি ডিপোজিটে আছে 4.5% বোনাস প্লাস 140 ফ্রি স্পিন। বন্ধু রেফার করলে জিতে নিন 1200 বোনাস। জন্মদিনে স্পেশাল গিফট 2000। এভিয়েটর খেলুন, আকাশে উঠুন আর পান 50,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দৈনিক 650% স্লট, বুস্ট 13,000 পর্যন্ত। সুপরিচিত এবং নিরাপদ লেনদেন মাধ্যম বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট উপায় ট্রান্সফার সুবিধা। এখনই নিচের পিন করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন উপার্জনের যাত্রা। মেয়ে তো যুক্তি দিয়ে তাই বলতে পারছে না। বাবা তটিনী পাশে দাঁড়িয়ে মাথা হাত রেখে জানতে চাইলেন, ছেলের কোনো দোষ কি তুমি পেয়েছো মা? দেখে থাকলে বলো, আমরাই মানা করে দেব। তোমার ইচ্ছার বিরুদ্ধে আগে যখন কারো হাতে তোমাকে তুলে দেইনি, আজও দেব না। কারণ সংসার তুমি করবে, আমরা তো শুধু একটা মাধ্যম মাত্র। আবারও নরম করে কথা বলছো তুমি। প্রস্তাব নাকচ করার যৌক্তিক কারণও তো তাদের বলতে হবে। তোমার মেয়েকে বলে দাও যুক্তিসঙ্গত কোনো কারণ আমাকে দেখাতে। যদি দেখাতে পারে ভালো, না হলে এখানেই তার বিয়ে হবে। বাবা মা চলে যেতেই তটিনী বালিশে মুখ গুজে ফেলল। কোনো এক কারণে মিটিমিটি হাসছে সে। ফোনের শব্দে ঘুম হালকা হয়ে এলো তটিনীর। বিকালের দিকে শুয়ে হাজারটা চিন্তা ভাবনা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে টেরই পায়নি। মিটমিট করে চোখ খুলে বাইরে তাকিয়ে দেখলো এখনো আবছা আবছা আলো আছে। এদিকে অনবরত ফোনের রিংটনের শব্দে কপাল কুঁচকে এলো তার। আধো আধো চোখ খোলা অবস্থায় হাত দিয়ে কোনো রকম ফোনটা খুঁজে পেল সে। হ্যালো, কে বলছেন? চোখ বন্ধ করে ঘুম জড়ানো কণ্ঠে সে বলল, তটিনী। কে আপনি? কাকে চাই? তোমাকে। ঘুম হালকা হয়ে এলো তার। কানের কাছে থেকে ফোনটা সরিয়ে দেখলো আননোন নাম্বার। পুনরায় কানের কাছে নিয়ে প্রশ্ন করলো, বুঝলাম, কিন্তু আপনি কে? মাধুর্য, সকালে যার সাথে আপনার দেখা হলো। এক প্রকার লাফ মেরে শোয়া থেকে উঠে বলল তটিনী। বুক ধুকধুক করছে তার। এক নিমিষে যেন ঘুম সম্পূর্ণ কেটে গেল। হাত দিয়ে চুলগুলো কোনো রকম ঠিক করে শুকনো ঢোক গিলে বলল, মাধুর্য, আপনি হঠাৎ ফোন করলেন যে?
বিরক্ত করলাম বুঝি? ব্যস্ত ছিলেন? না না, সেরকম কিছু নয়, একটু চোখ লেগে এসেছিল এই আর কি। তাহলে তো আপনার ঘুমের ব্যাঘাত ঘটালাম। কোনো সমস্যা নেই, কিছুক্ষণ পর এমনিতেই উঠে যেতাম। হঠাৎ ফোন করার কারণ? মায়ের থেকে শুনলাম আপনি নাকি আমাকে বিয়ে করতে রাজি না, কারণটা কি জানতে পারি? চুপ হয়ে গেল তটিনী। সে আশা করেনি মাধুর্য এত তাড়াতাড়ি তাকে ফোন করে কারণ জানতে চাইবে। কথা সাজাতে লাগলো সে। তটিনী আছেন? হ্যাঁ, আসলে কয়েক ঘন্টার পরিচয় তো কাউকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করা যায় না। বিয়ে একটা স্থায়ী সম্পর্ক, যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব তার সাথে সারা জীবন থাকতে চাই আমি। তাই কয়েক ঘন্টার পরিচয় আমার পক্ষে সম্ভব না তার দোষগুণ সব নজরে আনা। আমি এরকম কারোর সাথে নিজের জীবন অতিবাহিত করতে চাই যার সাথে আমার চিন্তা ধারণা মিলবে। আমার মনে হয়নি আপনার সাথে আমার কোনো কিছুর মিল হবে। কথাগুলো বলার সময় অনেক কষ্টে তটিনী নিজের হাসি নিয়ন্ত্রণ করে রেখেছে। ও, বুঝতে পেরেছি। আচ্ছা, আজ রাখি, পরে কথা হবে। তাকে পরবর্তীতে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল মাধুর্য। তার কণ্ঠস্বর শুনেই তটিনী অনুধাবন করতে পারল তার বলা কারণ মাধুর্যের মোটেও পছন্দ হয়নি, অবশ্য হওয়ার কথাও না। তটিনী কথায় কথায় তার মায়ের কাছ থেকে জানতে পেরেছে মাধুর্যই তাকে পছন্দ করেছে। সে আসতে চেয়ে বলেই তার বাবা মা সম্বন্ধ নিয়ে এসেছেন। মৃদুস্বরে হেসে উঠল তটিনী। থপ করে বিছানায় গা এলিয়ে দিয়ে মাধুর্যের ইনস্টাগ্রাম স্ক্রল করতে লাগলো। একটা ছবির দিকে তাকিয়ে বলল, আপনি হঠাৎ হারিয়ে যাওয়াতে কতটা কষ্ট পেয়েছিলাম তা শব্দে প্রকাশ করা যাবে না। জীবনে কাউকে প্রথম এতটা পরিমাণ ভালো লেগেছিল, আর তা জানানোর আগেই সে হারিয়ে গেল। এতগুলো বছর আমি জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিলাম, এবার আপনার হওয়ার পালা। আপনাকে আমি এত সহজে ধরা দেব না। আকাশ থাকা সাদা মেঘের মতো আমি আপনার সামনেই থাকব, তবে চাইলেও আপনি ছুতে পারবেন না। আমি ধরা দেব তবে আপনি বিরহের অনলে দগ্ধ হওয়ার পর। সোফায় শুয়ে গুনগুন করে পা নাড়িয়ে নাড়িয়ে ফোন স্ক্রল করছে তটিনী। তার মা এবং ছোট ভাই ঘুমে আচ্ছন্ন। আপাতত তার ঘুম আসছে না বলে সে জেগে আছে। কলিং বেলের শব্দে মনোযোগ ক্ষুণ্ণ হলো তার। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো কিছুক্ষণ পর 4টা বাজবে। সাধারণত এই সময় আবর্জনা নেওয়ার লোকই এসে থাকে। তটিনী ভাবলো হয়তো আজও সেই এসেছে। কোনো রকম ওড়না দিয়ে নিজেকে আবৃত করে আবর্জনার বালতিটা নিয়ে দরজা খুলল। প্রতিদিনের মতো আজও সেটা বাইরে রেখে সামনে তাকাতেই থমকে গেল। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না এই অবেলায় মাধুর্য এখানে কি করছে। সারাদিন ভাবতে ভাবতে কোনো দৃষ্টিভ্রম হলো না তো আবার? অতিথি এলে কি তাদের এইভাবে বাইরে দাঁড় করিয়ে রাখেন আপনি? ধ্যান ভাঙলো তটিনীর। বুঝলো স্বপ্ন নয়, সত্যিই মাধুর্য তার সামনে দাঁড়িয়ে আছে। হাজারো রকমের অনুভূতির মিশ্রণে কথা বন্ধ হয়ে গেল তার। পারলে এক্ষুনি মাটি ফাঁক করে ঢুকে যেত। ভাবলো রুমের দিকে ছুটতে লাগবে কিংবা দরজাই বন্ধ করে দেবে, তবে এসব চরম পর্যায়ের অভদ্রতামি হয়ে যাবে বলেই কিছু করলো না। দুঃখিত, আমি ভেবেছিলাম আবর্জনা নিতে এসেছে, আপনি আসুন ভেতরে। বালতিটা একপাশে সরিয়ে রেখে তটিনী ভেতরে এসে দেখলো মাধুর্য সোফায় বসে আছে। সে দ্রুত হাত ধুয়ে মায়ের রুমে গেল। মিসেস সায়লা মাধুর্যকে দেখে যে বড্ড খুশি হয়েছেন তা ওনার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে। বাবা, কেমন আছো তুমি? হঠাৎ এভাবে না বলে এলে যে? আন্টি, মা এই আচারগুলো পাঠিয়েছেন। আপনি নাকি অনেক পছন্দ করেন, কিন্তু সময়ের কারণে তো তৈরি করতে পারেন না, তাই মায়ের সব বানিয়ে পাঠিয়ে দিল। আরে, আমি তো সেদিন কথায় কথায় বলে ফেলেছিলাম। তটিনী, যাও মাধুর্যের জন্য কিছু তৈরি করে নিয়ে আসো। তটিনীও ভদ্র মেয়ের মতো রান্নাঘরে গিয়ে শরবত, কেক, বিস্কিট সহ যা যা পেরেছে সব একটা ট্রেতে করে মাধুর্যকে পরিবেশন করলো। ট্রেটা টেবিলে রেখে এক মুহূর্ত দাঁড়ালো না, এক ছুটে রুমে এসে দরজা লাগিয়ে দিল। আয়নায় নিজেকে দেখে কপাল চপড়ালো সে। এলোমেলো চুল, সাধারণ একটা 3 পিস, অদ্ভুতভাবে গায়ে ওড়না পেঁচানো, সব মিলিয়ে তার নিজের কাছেই নিজেকে অদ্ভুত লাগছে। যারা সারাদিন কাজ করে, পরিশ্রম করে, তাদেরকেও আমার চেয়ে হাজার গুণ ভালো দেখায়। ঘর মোছার কাপড়ের মতো লাগছে একদম। এমনিতে ঘরে থাকলে কত সুন্দর লাগে, কিছু না করলেও একদম পরিপাটি লাগে। আর আজ আমিও আরেক দেখে রাখা উচিত ছিল। একে তো আবর্জনার বালতি তার সামনে রাখলাম, এরপর এই অগোছালো রূপ। না জানি আমার সম্পর্কে তার কি রূপ ধারণা তৈরি হলো। নিশ্চয়ই ভেবেছে আমি মেয়েটা অনেক অগোছালো। ক্রাশের সামনে আবারও মান সম্মান খোয়া গেল। আম্মু, হতাশা আর কষ্ট মিশ্রিত কণ্ঠে আয়নার দিকে তাকিয়ে বলল সে। বিছানায় গা এলিয়ে দিয়ে তটিনী হা হুতাশ করতে ব্যস্ত। সেই সময় তার দরজায় কেউ কড়া নাড়ল। ধরফড়িয়ে উঠল সে। দরজা না খুলেই জানতে চাইল, কে? আমি। দরজা খোলো। মায়ের কণ্ঠ শুনে তটিনী দরজা খুলল, তবে পুরোটা নয়, আধা খোলা আধা বন্ধ অবস্থায়। জানতে চাইল, কি চাই? মাধুর্য তোমাকে ডাকছে। বিয়ে করবে না ভালো কথা, তাই বলে হুট করে এভাবে রুমে এসে দরজা বন্ধ করে রেখেছো কেন? কতটা দুষ্টিকটু লাগে জানো? এই শিক্ষা দিয়েছি তোমাকে। মায়ের ঝাড়ি খেয়ে মুখে কিছু বলার শাসন পেল না, কিন্তু মনে মনে বলল, যদি এই কাজের মাসির বেশভূষা নিয়ে আর কিছু সময় তার সামনে থাকতাম, তবে আমি লজ্জায় গেলে বরফ থেকে পানি হয়ে যেতাম। সেই সাথে আমি না, সেই মহাশয় বিয়েতে না করে দিত। কি হলো, কিছু বলো। কেন ডাকছে? তার সাথে আমার কি কাজ?
তার থেকে গিয়ে জিজ্ঞেস করে নাও নিজে, আমি এবং তোমার বাবা অনুমতি দিয়েছি তো, তুমি চাইলে সম্মতি দিতে পারো, হয়তো এতে তোমার মতামত পরিবর্তন হতে পারে। তিনি যেতে গিয়েও ফিরে তাকালেন। যাওয়ার আগে একটু পরিপাটি হয়ে যাও, নিজের যত্ন তো কখনো করনি, অন্তত বাইরের কারোর সামনে যাওয়ার পূর্বে একটু ভালো মেয়ের মতো যাও, না হলে তাদের মনে তোমাকে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হবে। তাড়াতাড়ি যাও, ছেলেটা বসে আছে। দরজা বন্ধ করতে করতে তটিনী কান্না কান্না ভাব করে বলল, মাও লক্ষ্য করেছে আমাকে পেতনির মতো লাগছে, তার মানে সেও লক্ষ্য করেছে। আমার কপাল এত সুন্দর কেন? কেন ডেকেছেন আমাকে? কিছু বলার থাকলে মাকে বলতেন, আন্টিকে বলার হলে আমি আপনার খোঁজ করতাম না। তার বাঁকা কথা শুনে চুপ হয়ে গেল তটিনী। আমি আপনার জন্যই এসেছি, তৈরি হয়ে নিন, আমরা বের হব। তার কথা শুনে তটিনী চট করে মাধুর্যের পানে তাকালো। বের হব মানে? আমি আপনার সাথে বাইরে যাব কেন? সেদিন না বলেছিলেন কয়েক ঘন্টার পরিচয়ে কিভাবে জীবনসঙ্গী নির্বাচন করবেন আপনার পক্ষে সম্ভব না। তাই ভেবেছি এখন থেকে রেগুলার আমরা কাছে থাকব, যেন আপনি আমার সম্পর্কে জানতে পারেন। তটিনী তাকে মনে মনে অনুকরণ করে বলল, আমরা রেগুলার টাচে থাকবো যেন আপনি আমার সম্পর্কে জানতে পারেন। টাচে থাকার প্রয়োজন নেই, আপনার সম্পর্কে আমি বহু আগে থেকেই জানি, কিন্তু সেটা আপনাকে তো ক্ষুণ্ণ খড়েও টের পেতে দেব না। কিছুদিন আপনাকে ঘোল খাইয়েই ছাড়বো। আমি তো ঠিক করে রেখেছি আপনাকে আমি এত দ্রুত ধরা দেব না। মাঝে মাঝে কোথায় হারিয়ে যান আপনি? ও কিছু না, আমি আপনার সাথে যেতে পারবো না, আমার সন্ধ্যায় টিউশনে যেতে হবে। মিস হলে স্টুডেন্টের ক্ষতি হবে, তার থেকেও বড় কথা বাবা রাগ করতে পারে। শরবতের গ্লাস তুলে নিয়ে মাধুর্য বলল, আঙ্কেল কিছু বলবেন না, কারণ আমি ওনার থেকে অনুমতি নিয়েই তবে এসেছি। আর আপনার আজকে কোনো টিউশনই নেই, তাও আমি জানি। এতদিন আপনি ব্যস্ত ছিলেন তাই আসেনি। আপনি যে আজ বাড়িতেই থাকবেন এটা আমাকে আঙ্কেল জানিয়েছেন, তাই অযথা বাহানা তৈরি না করে দ্রুত তৈরি হয়ে নিন। তটিনী পুনরায় বিড়বিড় করে বলল, তাই তো বলি, প্রতিদিন এতবার করে কেন জিজ্ঞেস করছে আমি কখন বাড়িতে থাকবো? শেষমেশ কিনা আমার বাবাই ঘরশত্রু। বিভীষণ এর ভূমিকা পালন করলো। হায় রে কপাল। তটিনী যাওয়ার জন্য পা বাড়াবে সেই মুহূর্তে মাধুর্য তাকে থামিয়ে বলল, অতিরিক্ত সাজার প্রয়োজন নেই, নিত্যদিন যেরকম পোশাক পরিধান করেন তাই পরলেই খুশি হব। দরজার সামনে দাঁড়িয়ে মাধুর্যের অপেক্ষা করছে তটিনী। তার মায়ের সাথে কিসব কথা বলছে সে। চলুন বলেই আগে আগে নেমে যেতে লাগলো সে। তটিনীর মুখশ্রীতে বিরক্তির হালকা ছাপ ফুটে উঠল। বিড়বিড় করে বলল, তখন কাজের মাসির মতো লাগছিল, সে সময় চোখ বড় বড় করে তাকিয়েছিল, আর এখন পরিপাটি হয়ে সুন্দর করে তৈরি হয়েছি, এখন কিনা ঘুরেও তাকালো না। তাকাবেই না যখন, তখন তৈরি হতে বললি কেন শয়তান ছেলে? বিড়বিড় করে তাকে বকতে বকতে তটিনী নিচে এসে দেখলো মাধুর্য এক হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে তটিনী বাঁকা সুরে বলল, এভাবে বুড়ি মহিলাদের মতো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? কোমরের হাড় দুর্বল হয়ে গেছে নাকি? ব্যথা করছে বুড়ি মহিলাদের মতো? এই আপনার সমস্যাটা কি বলেন তো? প্রথমে ভেবেছিলাম আপনি খুবই সাধারণ শান্তশিষ্ট মেয়ে, কিন্তু আপনার যে এত বড় একটা বাজে অভ্যাস আছে তা আপনার সাথে কথা না বললে খুনুক খড়েও টের পেতাম না। তটিনী আড়াআড়িভাবে দুই হাত ভাঁজ করে জানতে চাইল, তা শুনি কি সেই অভ্যাস? এই যে খানিকক্ষণ পরপর নিজে নিজে বিড়বিড় করা, যা বলার স্পষ্ট করে বলবেন। বিড়বিড় কি আর সাধে করি? স্পষ্ট করে বললে যে মান সম্মান সব পদ্মা নদীর স্রোতের সাথে ভেসে যাবে, সাথে পিঠেও কয়েক ঘা পড়তে পারে, এই আশঙ্কা থেকেই তো স্পষ্ট করে জোরে কিছু বলতে পারি না। আবারও বিড়বিড় করছেন আপনি। খানিকটা রেগে বলল মাধুর্য। তটিনীও বিপরীতে হিসফিস করে বলল, করব, আপনার সমস্যা কি? আমার মুখ, আমার চিন্তা, আমার যা ইচ্ছা করব, অবশ্যই আমার সমস্যা। আপনি কয়েকদিন পর আমার একান্ত ব্যক্তিগত একজন মানুষ হবেন। আপনার ভালো মন্দ সব দিকে নজর রাখা আমার দায়িত্ব। আমার একান্ত ব্যক্তিগত একজন মানুষ হবেন। মাধুর্যের এই সামান্য কয়েকটা শব্দ তটিনীকে চুপ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। পুনরায় শান্ত কণ্ঠে সে বলল, কোথায় যাবেন? তাড়াতাড়ি চলুন, অন্ধকার হয়ে যাবে না হলে। চলুন, আপনার সাইকেলটা বের করুন। অবাক হয়ে গেল সে। মাধুর্য কি করে জানলো এই ভাবনা তার মাথায় আসার পূর্বেই সে উত্তর দিয়ে দিল, এভাবে তাকিয়ে থাকবেন না, আমি আপনার ব্যাপারে মোটামুটি সব খোঁজ খবর নিয়ে ফেলেছি। আজ আমরা সাইকেল ডেটে যাব। সবাই গাড়ি রিক্সা চড়ে নিজেদের সময় কাটায়, আমরা না হয় একটু ভিন্ন কিছু করলাম। এতে এই মুহূর্তগুলো আরো দীর্ঘ সময় ধরে আমাদের স্মরণে থাকবে। এবার তাড়াতাড়ি নিয়ে আসুন, আমি গেটের বাইরে আছি। নিজের সাইকেলে তালা খুলতে খুলতে তটিনী ভাবলো, এই কারণেই সে আমাকে নর্মাল সাজতে বলেছিল, যেন সাইকেল চালাতে কোনোরূপ অসুবিধা না হয়। আমি আরো কি না কি ভেবেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের পর্বটা এখানেই শেষ করছি। গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।